হাসিনাকে ফেরত দেবে না ভারত, রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে বললেন মাহফুজ। 31 ডিসেম্বর সংবিধানের কবর ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা, সরকারের সম্পৃক্ততা নেই জানালো প্রধান উপদেষ্টা প্রেসমিট। সংবিধান কবর দেওয়ার বক্তব্য ফ্যাসিবাদী আচরণ বললেন মির্জা আব্বাস। 24-এর গণ অভ্যুত্থান কারো একক কৃতিত্বে নয়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি ফারহানা লুপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠান শেষে এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তিনি বলেন, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব রাষ্ট্রের সাথে বাস্তবসম্মত সম্পর্ক চায় সরকার। আকবর হোসেন সুমনের রিপোর্ট। নতুন বাংলাদেশ গঠন, অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি নিয়ে রোববার সংলাপের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছেছে ভারত। এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের হঠকারিতা হলেও তা শোধরানোর তাগিদ দেন তিনি। আমরা যেটা চাই যে একটা প্র্যাগমেটিক রিলেশনশিপ থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগমেটিজম, এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হঠকারিতার জায়গা নেই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সামর্থ্যটা বাড়ানো, বাংলাদেশকে সামনে রাখার ক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলো এবং সব আমাদের যারা স্টেক হোল্ডার আছে সবার ঐকমত্য চাই আমরা। এটাই হচ্ছে আমাদের আউটলুক এখনকার। আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন মাহফুজ আলম। গত সরকার হঠকারিতার চেয়ে যেটা বেশি করেছে সেটা হচ্ছে যে এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক, নট কোনো দল অথবা কোনো কাল্ট, বরং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। এইটাই হচ্ছে আমাদের জন্য এখনকার বড় লিপ ফরওয়ার্ড। এখানে আমরা থাকতে চাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 72-এর সংবিধানের কবর রচনা করে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কেন্দ্রীয় শহীদ মিনার 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কি থাকছে, এই সংবাদ সম্মেলনে তারই বিস্তারিত তুলে ধরা হয়। 3 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ সময় জানান, ঘোষণাপত্রে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে। প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। দেশের মানুষ যারা অভ্যুত্থানে সম্পৃক্ত ছিল, তাদের আশা আকাঙ্ক্ষা কি ছিল সেগুলো লিপিবদ্ধ থাকা উচিত বলে এ সময় জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি, সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। 24-এর বিপ্লব 71-এর মতো বেহাত হতে দেয়া হবে না বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত ঝরানো দেশের মানুষের।
সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয় 31 ডিসেম্বর যে ঘোষণাপত্র পাঠ হবে তা শহীদ পরিবারের স্বপ্ন হিসেবে থাকবে, যা হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। শহীদদের রক্তের বিনিময়ে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কি থাকছে সেই ঘোষণাপত্রে, বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। জুলাই অভ্যুত্থানের ঘোষণা নিয়ে আগ্রহ আর অপেক্ষায় রয়েছেন অনেকেই। রোববার সংবাদ সম্মেলন করে জানানো হয় 31 ডিসেম্বর শহীদ মিনারে ঘোষণা করা হবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। জানানো হয় জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশের লিখিত দলিল হবে। সেই ঘোষণাপত্রে থাকবে মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি, মর্যাদা, সাম্য ও ন্যায় বিচার পুনরুদ্ধার করা, নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা, বাংলাদেশে ফ্যাসিজমকে টিকিয়ে রাখা ৭২-এর সংবিধান এবং ১/১১-র বিষয়ে রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কার করা, গুম, বিচার বহির্ভূত হত্যা এবং জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত করা, আর্থিক অপরাধের ন্যায্য বিচার এবং জনগণের টাকা উদ্ধার করা, যে কোনো ধরনের বৈষম্যমুক্ত রাষ্ট্র কাঠামো প্রবর্তন করা। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে সরকার কিছু জানে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। 31 জুলাইয়ের যে কথা আপনি বলেছেন যে এটা আসলে যারা এই ঘোষণাটা দিবেন ওনারাই ভালো বলতে পারবেন আসলে ওনারা কি ঘোষণা দিবেন এই বিষয়ে সরকার আসলে তেমন অবগত না। ৭১-এর বীর শহীদের রক্তের উপর লেখা সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য, তবে কবর দেওয়ার কথা বলা ফ্যাসিবাদী আচরণ, এমনটাই বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করে আরও বলেন ২৪-এর আন্দোলনকে এককভাবে নিজেদের করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। মাইলা ইসলামের রিপোর্ট। গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন ২৪-এর গণ আন্দোলনকে একক ব্র্যান্ডিং করার চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবিধানকে কবর দেওয়ার বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন তিনি। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদের কাছে, সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলেই এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদী মুখ থেকে আসে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সংযত কথা বলারও আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়ে বসে আছে এবং তারা আজকে এই যারা নাকি আমার উপদেষ্টাবৃন্দ আছেন তাদেরই সহযোগী হয়ে আছেন। কারণ কি কেউ এই সচিব, কেউ সেই সচিব, বিভিন্ন সচিব হিসেবে আছেন, সবাইকে কিন্তু আমরা চিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন রুহুল কবির রিজভী। ৫ আগস্টের পরে ব্যাংক দখল সহ টেন্ডারবাজিতে জড়িয়েছে সুবিধাভোগী কিছু রাজনৈতিক দল। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক টেন্ডারবাজি ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? সকল ষড়যন্ত্র রুখতে এবং জনজীবনে নিরাপত্তা ফিরিয়ে আনতে একটি অবাধ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন বিএনপির নেতারা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
রেলের 7 প্রকল্পে প্রায় 21,000 কোটি টাকার দুর্নীতিসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে দুদক। রাষ্ট্রীয় সম্পদ লোপাটের মূল হোতা শেখ হাসিনা সহ পিকে হালদারের মতো চিহ্নিত দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতার কথা জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা। সুমাইয়া খানের রিপোর্ট। প্রায় 21,000 কোটি টাকার ডেমো ট্রেন প্রকল্প সহ রেলের 7টি প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে রেল ভবনে যান দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। রাষ্ট্রীয় সম্পদ লোপাটের মূল হোতা শেখ হাসিনা সহ পিকে হালদারের মতো চিহ্নিত দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতা করার কথাও জানান দুদক। বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়, ডেমো ট্রেন ক্রয় সহ অতিরিক্ত ব্যয় ব্যবস্থাপনা এবং আরও কয়েকটা যে স্থানীয় প্রকল্প আছে, মোট 7টা প্রজেক্ট নিয়ে আমরা একটা পত্রিকা নিউজের প্রেক্ষিতে আমরা অভিযানে আসছি। এদিকে নামে বেনামে কোম্পানি খুলে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 5,000 কোটি টাকার ঋণ নিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মহসিন, মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেডের পরিচালক শামিমা নার্গিস সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের বিরুদ্ধে পরস্পর যোগ সাজশে নিজেরা লাভবান হয়ে বা অন্যদের লাভবান করে প্রতারণা, জালিয়াতি, বিআরপিডি সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে মহসিন কর্তৃক 459.50 কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণের প্রকল্প ব্যয় কিভাবে 7,000 কোটি টাকা থেকে 22,000 কোটি টাকা হলো সে বিষয়ে তদন্ত করছে দুদক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3rd টার্মিনাল প্রকল্প ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সরঞ্জামাদি স্থানীয়ভাবে ক্রয় করে বিদেশ হইতে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রেমিটেন্স বাড়ছে হু হু করে। চলতি মাসে রেকর্ড রেমিটেন্স দেখতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি ডিসেম্বরের প্রথম 28 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন 242 কোটি 10 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 29,000 কোটি টাকা। গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল 199 কোটি 10 লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসে প্রতিদিন গড়ে রেমিটেন্স আসছে প্রায় 8 কোটি 65 লাখ ডলার। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, এবারও এগিয়ে ইসলামী ব্যাংক। এদিকে চলতি অর্থ বছরে জুলাই থেকে 28 ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে 1,355 কোটি 80 লাখ মার্কিন ডলার। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে বললেন মাহফুজ। 31 ডিসেম্বর সংবিধানের কবর ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা, সরকারের সম্পৃক্ততা নেই জানালো প্রধান উপদেষ্টার প্রেস মিট। সংবিধান কবর দেওয়ার বক্তব্য ফ্যাসিবাদী আচরণ বললেন মির্জা আব্বাস। 24-এর গণ অভ্যুত্থান কারো একক কৃতিত্বে নয়। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।